ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে মোনা। মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যে কোনো একটা টাইমে ঘটনা শেয়ার করেছিল, যে ঘটনাটা তোমরাও বেশ পছন্দ করেছিলে। মোনা আজকে বেসিক্যালি 2টো ঘটনা বলবে, কিন্তু সেটা 3টেই হয়ে গেছে, কারণ একটা এক্সট্রা ঘটনা আমি তার কাছে শুনে নিয়েছি। ঘটনাগুলো একদম অন্যরকম, খুব ভয় লাগতে চলেছে, একটা স্কেয়ারি ব্যাপার আছে, একটা ক্রিপি বিষয় আছে। তোমরা একদম দেরি করো না, তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি করো না, কানে হেডফোনটা গুঁজে নাও, চুপটি করে বসে পড়ো। এবার আমরা শুরু করতে চলেছি আজকের পডকাস্ট। হ্যাঁ মোনা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি দাদা, অনেকদিন পর কথা হচ্ছে। তুমি কেমন আছো বলো? এই তো চলে যাচ্ছে। অনেকদিন পর বলতে অনেকদিনই পর, মোটামুটি তুমি প্রায় 2 বছর। প্রায় অনেক দিন না, বলতে গেলে বছর পর। হ্যাঁ যাই হোক, যেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, তোমার দিদির সাথে কাইন্ড অফ একটা ঘটনা ঘটেছিল, যেটা তোমার দিদি সুইসাইড করতে গিয়েছিল, তাই না? হ্যাঁ মানে তোমার দূর সম্পর্কের কোনো দিদি, তাই তো? ইয়েস ইয়েস। না মানে না, আমার নিজের সেজ জেঠুর মেয়ে। ওকে। তো আমি ওটা রিভিল করছি না কিভাবে কি হয়েছিল। তুমি একদম প্রথম থেকে কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, তারপরে কি হলো, সমস্ত কিছু একদম প্রথম থেকে বলো। ওকে, সবার আগেই থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। অ্যান্ড আমি তোমার সাথে অনেক আগে একটা পডকাস্ট করেছি, আমার তার নাম্বারটাও ইভেন মনে নেই, আই এম সরি ফর দ্যাট। অ্যান্ড সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার আগের পডকাস্টে, মানে আগে কল রেকর্ডিং এ এত উৎসাহ দেওয়ার জন্য। তো যাই হোক, আমি স্টার্ট করছি আমার ঘটনাটা। তো এটা ঘটে আমার নিজের জেঠুর, মানে সেজ জেঠুর বড় মেয়ের সাথে। তো সে একটা ঝগড়ার কারণে, মানে আমার জেঠুর সাথে কিছু বচসা হয়েছিল, তার জাস্ট ওয়াইফ সে সুসাইড অ্যাটেম্প করে, এবং সেটা সবার চোখের আড়ালে, মানে এমন নয় কোনো রুমে। সে ঝগড়াটা কি কোনো রিলেশন রিলেটেড না এমনি নরমাল? না, জাস্ট তুমি টিউশন কেন যাওনি সেই নিয়ে নাকি তার গায়ে হাত তুলেছিল। আমার থেকেও বড়, তো দ্যাটস ওয়াই সেটা সে পছন্দ করেনি, যে এই বয়সে এসেও কেন মারবে তিনি আমাকে। তো দ্যাটস ওয়াই সে নর্মাল এরকম নয় যে রুমে গিয়ে করেছে, এটা খুবই ক্রিপি। সে একটা বাইরে চলে যায়, এবার গ্রাম বাড়ি ওটা, আমি শহরে থাকি কিন্তু তারা গ্রামে থাকে, আমার বাকি আদি পরিবার। একটা মাঠে গেছে, এন্ড মাঠে গিয়ে একটা গাছে, একটা খুব পুরনো একটা গাছে গেছে, সেখানে আগে শ্মশান ছিল সেই প্লেসটাতে। তো অন্ধকারে সে রাগের মাথায় অতটা বুঝতে পারেনি, তো সে সেখানে গিয়ে সুসাইড অ্যাটেম্প করে। এন্ড সবাই তাকে প্রায় তার 2-5 মিনিট, কারণ সে হঠাৎ করে বেরিয়ে গেল, রাত্রি 10টা বাজে তখন। সবাই তাকে খোঁজাখুঁজি করছে যে মেয়ে কোথায় গেল, এত রুমে দেখছে, ছাদে দেখছে, কোথাও নেই। তারপর হঠাৎ করে ওইটা বাঁধের সাইড ছিল শ্মশানে, তো শ্মশানের কাছে একজনের বাড়ি ছিল। আচ্ছা, সেও আমাদের দূর সম্পর্কের রিলেটিভ। তো গ্রাম বাড়ি বুঝতেই পারছো, গোটা গ্রাম আমাদের রিলেটিভ ভর্তি থাকবে। এবার তারা বলে যে আপনাদের মেয়ে এখানে এসেছে সুসাইড অ্যাটেম্প করতে। প্রায় প্রাণটা বেরিয়েই যাবে এরকম অবস্থা। সে ওই 10 দিন বলছি, 2-4 দিন ওই হসপিটালাইজড ছিল। আচ্ছা, কি দিয়ে সুসাইড করেছিল? গলায় ওড়না জড়িয়ে, এমন ভাবেই মানে প্যাচটা দিয়েছে কিছুতে, মানে গলাটা খোলা যাচ্ছে না। সে তারপরে সেই সময় আমরা ডিনার করছিলাম আমাদের শহরের বাড়িতে, আমি ডিনার করছি, বাবার সাথে হঠাৎ করে কল এলো যে এরকম তোমার ভাইঝি এরকম সুসাইড অ্যাটেম্প করেছে। তো সে মানে প্যাথেটিক অবস্থা, পুরো পরিবার গিয়ে হসপিটাল রয়েছে। এবার
এবার কোনোভাবে সেবা সুস্থতা করে তাকে ঘরে নিয়ে আসা হলো। ঘরে নিয়ে এসে এবার সবাই তো রেগে আছে, মর্মান্তিক ঘটনা, বেঁচে গেছে কোনো মতে। বেশ চলছে দিন, যে ওষুধ চলছে, তার সাথে টেক কেয়ার করছে, তাকে চোখে চোখে রাখছে, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে। হঠাৎ করে একদিন একটা আনইউজুয়াল জিনিস জেঠিমা লক্ষ্য করলো, যে ও ঘরে যদি একবার বা দুবার ঘন্টার শাঁখ ওই সন্ধে আর সকাল যদি বাজে, সে কিছুতে সেটা নিতে পারছে না, মানে নিতে পারছে না এমন যে হিংস্র হয়ে সেগুলোকে ভাঙতে যাচ্ছে, ঘন্টা ছুঁড়ে ফেলছে, শাঁখ লাথি মেরে ফেলে দিচ্ছে। তো এই জিনিসটা বলে, তুই কি করছিস? এক তো এই কিছুদিন আগে তুই পাগলামিটা করে এলি, আবার এখানে এসে শুরু হচ্ছে। ও বলছে তুমি এগুলো জ্বালাবে না, মানে সরি তুমি এগুলো বাজাবে না, আমার সহ্য হচ্ছে না। তখন এবার ভাবছো অত মাইগ্রেনের প্রবলেম, কারণ আমার ফ্যামিলি হিস্ট্রি একটু মাইগ্রেনের সমস্যায় ভুগতে থাকে। যেহেতু মাইগ্রেন হচ্ছে, তখন কি করতো, তার রুমটা আটকে দিত। রুমটাতে যদি জানলা কপাট বন্ধ করে দেয় গরমের সময়, বন্ধ করে দেয়, তাহলে হয়তো সে শুনতে পাবে না। বাট তারপরও যখনই সন্ধে দিচ্ছে বা সকালে পুজো করছে, দরজা জানলা মানে এমন ভাবে পিড়তো যেন ভেতর থেকে ভেঙে ফেলবে। আচ্ছা, হ্যাঁ, ওরকম শুরু করেছে। এরপর দিন কাটছে, হঠাৎ খেতে বসেছে একদিন। ও খাচ্ছে কিভাবে, ও নিজের মাছটা খেলো, নিজের মাছটা খেয়েও ওর বাবার মানে জেঠুর পাত থেকে জাস্ট খামচিয়ে সে খাচ্ছে, খামচিয়ে মাছটা তুলে নিয়ে সে মানে কাঁটা ছাড়িয়ে নয়, ওটা গোটা সে চিবাতে যাচ্ছে, মানে সে চিবিয়ে খাবে। এবার অবভিয়াসলি কাঁটা, হ্যাঁ কাঁটা সমেত, সে এবার তো ফুটে যাবে। আর এবার কাতলা মাছ, ওর বড় বড় কাঁটা, ও তখন আটকানো হলো। এবার ওরা বুঝতে পারছে না, মানে আমাদের হিস্ট্রি রয়েছে, বুঝতে পারছি না হঠাৎ এখনই পাগলামিটা কেন শুরু করেছে। একটা ঠাকুমার ওই কেসটা ঘটেছিল। এবার দিদিকে, এবার গ্রামের মানুষ ওরা এবার দেখছে যে এরকম পাগলামি করছে, তাহলে একটা ওঝা দেখায়। কারণ ওইখানে নাকি মানে জেঠু বলে, মানে জেঠু জেঠিমারা বলছে যে ওর ওপর নিশ্চয়ই কোনো প্রেত পিশাচের নজর পড়েছে, তাই জন্যই ও গেছে ওই সুসাইডটা করতে। ওরা লিটারি সামলেছে, ওঝার কাছে গেছে, তখন সে সামান্য ঝাড়িয়ে দিয়েছে, বলছে ও তোমার মেয়ে একটু হাওয়া লেগে গেছে, যেহেতু ওই রাত বিরিতে ওই রকম অবস্থায় বেরিয়ে গেছিল। সে সামলালো, তারপর হয়নি, ঝাড়িয়ে টাড়িয়ে এলো, সেখানে কোনো রিয়াকশন নেই তার। এবার সে হঠাৎ রাত্রি ওই 2-2-2:30 করে উঠে বলতে শুরু করলো, জেঠিমা যে তার কাছে শুতো, জেঠিমাকে বলতে শুরু করলো যে মা দেখো এখানে কে বসে আছে, মানে ওই হয় না আমাদের বাংকার, হ্যাঁ বাংকারে বলছে কে বসে আছে। ওর মা হঠাৎ করে বলছে, তুই কি এত রাতে কি হয়ে গেছে, তো এত রাতে তুই কাকে দেখতে পাচ্ছিস, কে উঠে বসে থাকবে? বলছে না না মা, ও উঠে বসে আছে আর ও না আমাকে ডাকছে। এবার বলছে তুই ভুলভাল বলছিস, দিয়ে হনুমান চালিশা পড়তে পড়তে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার পরের দিন আমাদের বাড়ির সামনে একটা বকুল গাছ আছে, সে বকুল গাছের সামনে হঠাৎ ও বলছে মা গাছ থেকে কে লাফ মারলো, দেখো নিচে লাশটা পড়ে আছে। তখন না কেমন রক্তাক্ত অবস্থা, সে মানে এমন করে বলছে যে অ্যাকচুয়ালি দেয়ার ইজ সামওয়ান, মানে সরি সেখানে কেউ ওরকম মরে পড়ে আছে, বাট সেখানে কেউ নেই। তার কারণ আমার জেঠুর 2 ছেলে 1 মেয়ে, অ্যান্ড দিদি সব থেকে বড়, তো তারাও চোখের সামনে দেখতে পাচ্ছে যে দিদি এরকম আটভাট বকে যাচ্ছে, ওইখানে দাঁড়িয়ে আছে, সে সেখানে ডাকছে, লিটারালি হ্যালুসিনেট করছে এমন দেখবে। তারপর জেঠিমা বলছে তাহলে কি ওর হলো না, মানে হাওয়া বাতাস কাটাতে গেলাম, তারপর আমাদের ঘরে এরকম অলরেডি একটা জিন ছিল, জিন না কালপুরুষ ছিল, তো এরকম করছে, তার মানে কি সে ফিরে এসেছে? তো সেই করতে একটা তান্ত্রিককে ডাকলো। এবার সে তান্ত্রিক বলছে যে দেখো তোমাদের বাস্তুদোষ তো বরাবরই আছে,
বাস্তু দোষ রয়েছে, সেই কারণে প্রেতের আমাদের বাড়ির ঠিক এন্ট্রান্সের সামনে দিয়েই ওটা রাস্তা হচ্ছে ওদের চলাচলের। আচ্ছা, বলছে বাস্তু দোষ আগে কাটাতে হবে, তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট লাগবে। তারপর তোমার মেয়েকে একটা প্রেতে, মানে সেই সময় ও যে সময় ওটা করতে গেছিল, যেহেতু ওটা শ্মশান ছিল, এখানে অনেক অতৃপ্ত আত্মা ওরকম থাকে, যেহেতু ওটা একটা ওদের প্লেস, সো ওরা এখানে ছিল অ্যান্ড তাদের মধ্যে একজন ওকে পজেস করেছে। আচ্ছা, দ্যাটস ওয়াই ও নিজেকে ক্রমাগত একটা রুমে গুটিয়ে ফেলছে। ও খাওয়া দাওয়া ওই রকম হিংস্র করছে, খাওয়া দাওয়া প্রচুর বেড়ে গেছে ওই সময়। এক তো শুকিয়ে যাচ্ছে, উল্টে ওর খাওয়া দাওয়া বেড়ে গেছে। আচ্ছা, মানে হিংস্র প্রকৃতির হয়ে যাচ্ছে, ভীষণ অ্যাগ্রেসিভ। কেউ কিছু বলে, ইভেন কেউ কিছু বলতে মনে পড়লো ওরই ভাই, মানে বড় ভাই, সে জাস্ট ওকে একটা কিছু আবদার করেছে, সেই জন্য ও তার গলা টিপে ধরেছে। এতটাই গলা টিপে ধরেছে যে ওর ছেলেটা শ্বাস নিতে পারছে না। তারপর সে মেরে গঙ্গা জল ছিটিয়ে জেঠু জেঠিমা কোনোভাবে ছাড়ায়, সেটা একটা ঘটনা চলে গেল। এবার আসছে তান্ত্রিকে। তো বাস্তু দোষটা এখনো কাটানো হয়নি, জাস্ট পজিশন কেসটা কাটানো হয়েছে। ওই প্রেতটার নাকি আমার দিদিকে ভালো লেগে গেছে, ও তার সাথে থাকতে চায়, বাট এটা তো সম্ভব না এই সময়। তো আমি এর পরের প্রসেসটা, সেই সময় আমি ছোট ছিলাম, ছোট বলতে খুব একটাও নয়, হয়তো 9-এ পড়তাম। আমাকে বাবা এর পরেরটা বলেনি, বাট তারপর কাজ হয়, একটা মাদুলি দেয়, যেটা এখনো সে পড়ে রয়েছে। আর ওর মাকে কিছু মন্ত্র চ্যান্টিং করতে বলে বেশ কিছুদিন, আমার দিনটা ঠিক মনে পড়ছে না। ওই চ্যান্টিং করে, তারপর পুজো আজা করে, দিয়ে আস্তে আস্তে দিদি ঠিক হয়ে যায়। তবে এখনো সামটাইমস দিদি রেগে গেলে না ভীষণ ওয়াইল্ড হয়ে যায়। আচ্ছা, মানে আমি বলি যে এখনো তোর মধ্যে থেকে ভূত নামেনি, এরকম। তো এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। আচ্ছা, মানে কিভাবে ছাড়ালো বা কার কাছে গেল এরকম কিছু জানো না? ওই তান্ত্রিকটা যে এসেছিল, সেও দুবার এসেছিল। একবার বলেছিল যে এই কেস, আর একবার যে ছাড়াতে এসেছিল সে ওই কিছু এখনো জল পড়া রয়েছে ওদের বাড়িতে। আমি দেখেছি দিদির হাতে একটা কবচ রয়েছে, এন্ড জল পড়াও দিয়ে গেছে, এন্ড ওই মন্ত্র চ্যান্টিং করতে বলেছিল ওর মাকে। আচ্ছা, কে ধরেছিল, কিভাবে ধরেছিল সেটা জানা যায়নি? ওই তো ও সুসাইড করতে গিয়েছিল। সেটা তো বুঝেছি, মানে ওকে ও দিদি সুইসাইড করতে গিয়েছিল এবং সেখান থেকে ধরেছিল, কিন্তু কে ধরেছিল, কেন ধরেছিল, এগুলো জানা যায়নি। না, এগুলো ঠিক আমি জানি না ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি ভয় পেয়ে যাব বলে আমার মা বাবা অতটা আমাকে খুলে বলেনি। এখন আমি ভীষণ ভীতু এই ব্যাপারগুলোতে। আচ্ছা, আর একটা যে ঘটনার কথা বলছিলে। আর একটা ঘটনা, যেটা আমি বললাম আমার পিজির একজন আন্টির থেকে আমার শোনা। তো এই ঘটনাটা হচ্ছে, সে সদ্য বিয়ে করে শিলিগুড়ি থেকে চলে আসে ওই হাতিয়ারাতে। হাতিয়ারার একটা গ্রাম সাইডে সে একটা বাড়ি ভাড়া নেয়। বাড়ি বলতে এখনকার মতো পাকা বাড়ি নয়, সে একটা মাটির বাড়ি ভাড়া নেয়। তার হাজবেন্ড একজন ড্রাইভার। তো আন্টি যখন হাতিয়ারার ওই বাড়িটাতে আসে, সে তখন তখন কত 2 মাসের সন্তান। তার বড় ছেলে তখন সবে 2 মাসের। সে আগে শুনেছে যে এই জায়গাটা খুব একটা ভালো নয়, কিন্তু যেহেতু একটা কম দামে মানে মাথা গোঁজার একটা হাই পেয়ে গেছে, তো সে বলছে কোনোভাবে কয়েকটা মাস কাটিয়ে নেবো, তারপর তো এখান থেকে চলে যাব। তো এখানে আসার আগে সে যে ঘটনাটা শোনে সেটা আগে বলি। ওইখানে নাকি একটা পরিবার থাকতো। ওই পরিবার প্রায় দিন, মানে সারাক্ষণই ওই ধরো নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করছে, মানে ধরো ভূতের ঘটনা বলছে সারাক্ষণ। মানে ওর যে শাশুড়ি, ফ্যামিলিতে যে শাশুড়ি ছিল, বৌমা, ননদ, সবসময় ওই জিনিস নিয়ে কথা বলছে। মানে তাদের আর কোনো টপিক নেই, ওই ছাড়া কথা বলে। আচ্ছা।
সে কথা বলেছে, মানে বলছে তো ওরা একদিন ফেস করে ওই যে আন্টি, যে বৌদিটা, মানে আমি বলছি যে বৌমাটার কথা, সে কিছুতে কনসিভ করতে পারছে না। তো কনসিভ কেন করতে পারছে না, মানে আগে দুবার ওর মিসক্যারেজ হয়ে গেছে। আচ্ছা। ডক্টর বলছে সব রিপোর্টস তো ঠিকই আছে, ইভেন ওনার হাজবেন্ডেরও সব রিপোর্টস তো ঠিকই আছে, তবুও হচ্ছে না কেন সেটা দেখবে পরে। এবার ওই বাড়িটা, যে বাড়িটাতে ওরা ছিল, সেই বাড়িটাতে ক্রমাগত ধরো ওই কারোর হাঁটা চলা বা রাতের বেলা ধরো গোঙানির আওয়াজ, বিশেষ করে ওই পার্টিকুলার ঘরের একটা কোণা থেকে গোঙানির আওয়াজটা আসতো, ওদের বাথরুমের পেছনের দিক থেকে আসতো ওই গোঙানির আওয়াজটা। এবার ওরা ডিসাইড করে যে ওরা কোনো ওঝা বা তান্ত্রিক নয়, জাস্ট ওঝাকে দেখাবে। তো ওরা ওঝাকে দেখানোর জন্য যায়। তো ওরা বলে যে হ্যাঁ, একটা খুব খারাপ শক্তি রয়েছে তোমাদের বাড়িতে, তো তোমরা বাড়িটা কাজ করো, তোমরা বাড়িটা ছেড়ে দাও, কারণ ওই বাড়িটা অলরেডি সে অনেক বছর ধরে রয়েছে। এবার সেটা তারা জানতে পারে যে ওই বাড়িতে ওর আগে যারা থাকতো একটা ফ্যামিলি, মানে ওই বাড়িটা তো এখন ভাড়াতে রয়েছে তারা, তো যে ফ্যামিলি থাকতো তাদের যে একজন বয়স্ক মহিলা ছিল, সেই বয়স্ক মহিলা তার স্বামীর সাথে বাচ্চা কাচ্চা সব, মানে তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, একটা বলতে গেলে বুড়ি। তো সে তার স্বামীর সাথে হঠাৎই ঝগড়া করে তাকে ভয় দেখাতে গিয়ে গায়ে আগুন লাগায়। এবার আগুন লাগিয়েছে, এবার শাড়িটা যেহেতু ধরে গেছে, সে জল না পেয়ে সে মাঠ দিয়ে ছুটতে ছুটতে যায় যে পুকুরে গিয়ে ঝাঁপাবে। সে গোটা গ্রাম তার পেছনে ছুটছে, আর সে ওই জ্বলন্ত অবস্থায় ছুটতে ছুটতে মাঠেই পড়ে যায়। সেখানেই সে ওই 70% বার্ন হয়ে যায়, সেখানে সে মারা যায়। এন্ড তোমাকে আমি ওই এলাকাটা বলছি, মেন রোড থেকে একটা সরু মাটি রাস্তা ধরে গোটা মানে ওই সাইডের গ্রামটা, আর তার সামনে দুটো পুকুর রয়েছে, ওই রাস্তার দুধারে পুকুর রয়েছে। আর ওই যে মাটির রাস্তাটা যাচ্ছে ওটা এবার একটা গ্রামের রাস্তার সাথে কানেক্ট হয়েছে, যেখানে একটা সাইডে সব বাড়ি রয়েছে, তার পেছনে বাঁশঝাড়, এবং তারপর পুরোটা মাঠ। আচ্ছা। তো সেখানেরই পরপর ওই মাটির বাড়ি করা রয়েছে। এবার যারা থাকে না মাটির বাড়ি, তারা ভাড়া দিয়ে দেয় বাড়িগুলো, এবং কিছু খুব খুব কম বাড়ির সাথেই ওর বাথরুমটা জয়েন্ট রয়েছে। আচ্ছা। ওরা যখন জানতে পারে যে এরকম অবস্থা, এই যে নেগেটিভ এনার্জিটার জন্য সে কনসিভ করতে পারছে না, তারা বাড়িটা ছেড়ে চলে যায়। এটা হচ্ছে আন্টি সেখানে যাওয়ার আগের ঘটনা। এন্ড এই ঘটনাটা প্রায় ধরো আন্টির সাথেও তো ঘটেছে, এই ঘটনাটা ধরো 22 বছর আগেকার, তারও অনেক আগে তারা ছেড়ে গেছে। আচ্ছা। এবার আন্টির কথাতে আসি, তার সাথে যেটা ঘটে, তো সে যখন প্রেগনেন্ট ছিল তখন সে বাড়িটা দেখতে এসেছিল, যে কেমন কোথায় থাকবো সেটা দেখতে আসে। তখন সে বোধহয় 7 মান্থ না 8 মান্থের প্রেগনেন্ট। সে দেখে যায়, বাট তার অ্যাটমসফিয়ারটা খুব একটা ভালো লাগে না। বলছে গ্রাম তো ঠিক আছে, কিন্তু ওই পার্টিকুলার ওই সাইডটা খুব মানে ধরো মানে অত বেশি লোক যাতায়াত করে না, ওই বন জঙ্গল হয়ে আছে, পেছনটা বাঁশ ঝাড়, সেরকম আলো ঢুকছে না। এবার মাটির বাড়িগুলো তো ঢুকে দেখছে ওই যেরকম হয় স্যাঁতস্যাঁতে অন্ধকারে, কিছু কিছু জায়গায় ড্যাম পড়ে গেছে, বাট স্টিল তারা চুজ করে যে ওই বাড়িটাতেই থাকবো। তো তখন ওই বাড়িটা খালি পড়ে থাকে, ওই যেখানটা রোটে যায় যে এখানে কিছু নেগেটিভ এন্টিটি রয়েছে, এরকম একজন মারা গেছে, সুসাইড করেছে, এরা ছিল। তার পাশের বাড়িটাতে তারা আসে, এবং সেই সময় আন্টি এরকম কাজ করতো না, সে জাস্ট একটা হাউস ওয়াইফ ছিলেন। তার
হাজবেন্ড রাতের বেলা বেরিয়ে যেত, কারণ তার নাইট শিফটিং থাকতো ড্রাইভারিতে। সে এবার রাতে যখন বেরিয়ে যেত, প্রায় রাতে বাচ্চাটা ঘুমাতো না। এবার বাচ্চারা ঘুমাবে না রাতে, তা স্বাভাবিক জিনিস, এটা 2 মাসের বাচ্চা, ওরা রাতের বেলা জেগেই থাকে, সারাদিন ঘুমায়। এবার সেটা খুব ঠিক লেগেছিল আন্টি, কিন্তু হঠাৎ আন্টি লক্ষ্য করে যে রাতের বেলা হলো বিরাট কাঁদছে। আচ্ছা, বিরাট মানে বিরাট। আর বিশেষ করে 3টে 3:30 দিক করে আন্টির যে মাথার দিকে জানাতে করে খটখট খটখট করে আওয়াজ হতো। আন্টি ভাবছে হয়তো পুরোনো ঘর, ঠিক করে রিপেয়ারিং কিছু হয়নি, জানলা হয়তো একটা সাইড কোনো স্ক্রু টু খুলে গেছে, জাস্ট হাওয়া আসছে এন্ড জানলাটা ঠক ঠক করে লাগছে, কারণ আন্টি জানলা খুলে কিছু দেখতে পেত না। আন্টি অত এসবে বিশ্বাস করতো না সেই সময়। ওরকম খটখট করতো, বা বাচ্চাটা তারস্বরে কাঁদতো। তাকে ঘুম পাড়ানো, খাইয়ে যেত, পেট ভর্তি, সারাদিন ঘুমাচ্ছে, সারাদিন ঠিক আছে, ছেলে রাতে এসে কেন কাঁদছে এত। আন্টি একদিন এরকম বিরক্ত হয়ে একদিন বেরিয়ে এসেছে বাইরে, ওয়াশরুম যাবে বলে। এবার ওদের ওয়াশরুমটা হচ্ছে ওদের বাড়ি থেকে, মানে বললাম না কিছু কিছু বাড়িতেই তাদের ওই বাথরুম অ্যাটাচ রয়েছে, নাহলে সব বাড়ি থেকে আলাদা। ঠিক আন্টির বাড়ি থেকে একটু দূরে গিয়ে রুমে, মানে একটা গলি পেরিয়ে, আন্টির ধরো বাড়ি, তার পাশের একটা গলি, সেই গলি থেকে পেরিয়ে হচ্ছে বাথরুমটা সাইডে। তো সে সেখানে যায়, ওয়াশরুম করে না ফিরবে, সেই সময় সে বুঝতে পারে গলিতে কেউ না হাঁটা চলা করছে। হাঁটা চলা মিন্স নর্মাল মানুষের হাঁটা চলা নয়, সে একটা পা এগোচ্ছে আর একটা পা টেনে নিয়ে আসছে, ডান পাটা এগোচ্ছে, বাঁ পাটা টেনে নিয়ে আসছে, আবার বাঁ পাটা এগোচ্ছে, ডান পাটা টেনে নিয়ে আসছে। এবার আন্টি ভাবে কে এত রাত বিরিতে, মানে এই সময় কে? তো সেই টর্চটা নিয়ে যায় গলিতে কিছু দেখতে পায় না। আন্টি এবার রিটার্ন ব্যাক করবে রুমে, মানে ঘরে ঢুকবে, সেই সময় সে হঠাৎ করে মানে রিয়েলাইজ করতে পারে তার পেছনে এসে কেউ ওরকম পা টেনে টেনে এসে দাঁড়িয়েছে। আন্টি এবার গুজবাম্পস আসছে। এবার আন্টি দাঁড়িয়ে থেকে বুঝছে যে পেছনে কেউ আছে, কিন্তু তাকাচ্ছে না, কারণ সে অলরেডি শুনেছে যে এই পাশের বাড়িটাতেই কিছু আনন্যাচারাল জিনিস আছে, তো আমি সোজা রুমে ঢুকে যাব। এবার আন্টি হয়ে গেছে ফ্রিজ, সে ওরকম দাঁড়িয়ে আছে, তার পেছনে সে ফিল করতে পারছে যে তার পেছনে এসে কেউ দাঁড়িয়ে আছে, অ্যান্ড তার ঘাড়ে তার নিঃশ্বাস পড়ছে। নিঃশ্বাসের সাথে সাথে একটা উইয়ার্ড আওয়াজ আসছে, যেটা আমি বলবো এখানে, মানে একটা, মানে কি বলবো, জাস্ট এরকম এরকম একটা নিঃশ্বাসের সাথে সাথে আওয়াজ আসছে। আচ্ছা, হামিং টাইপের একটা আওয়াজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আর এটা তার ডান দিকের কাঁধে তার নিঃশ্বাসটা পড়ছে, অ্যান্ড লেফট সাইডে সে দেখছে যে যেন কেউ কোনো হাত, একটা পুরুষালী হাত এসে, একটা কোনো শক্ত হিম শীতল হাত এসে তার পাশের পিঠে, মানে পাশের কাঁধটাতে এসে ডাকছে। আচ্ছা, মানে এরকম হয় না যে তোমার পেছনে এসে কেউ তোমাকে একটা দিকে বলছে হাই, আর একটা দিকে পিঠে তোমাকে ডাকছে। আর আন্টি ফ্রিজ হয়ে গেছে ওই টাইমে। এবার আন্টি ভাবছে যে এরকম পাশের বাড়িতে দেখে শুনেছি এরকম হয়, তার উপর সামনে আমার বাচ্চা আছে, আর প্রত্যেক দিনই আমার সাথে এরকম ওই ঠক ঠক হওয়া, না হয় ওই বাচ্চার কান্না। আমি 2 মাসের বাচ্চাকে এইরকম একটা সিচুয়েশনে আছি, কি করব? তো আন্টি কি করে, ওখানে বসে পড়ে। ওই পড়ে গেলে বলে নাকি, পড়ে গেলে বা অজ্ঞান হয়ে গেলে, এবার সেই সময় নাকি আমি শুনেছি যে ওনারা ধরে নেন, তোমার মধ্যে প্রসেস করার ওদের মধ্যে চান্সেস একটা চলে আসে যে এ উইক হয়ে পড়েছে এই পয়েন্টে, এ ভয় পেয়ে গেছে, তো আমি একে এই পয়েন্টে গিয়ে তাকে
পজেস করতে পারি। তো আন্টি বসে গেছে, বসে গিয়ে দরজাটা বন্ধই রয়েছে, দরজার সামনে বসে বসে জোরে জোরে হনুমান চালিসা এবার জপ করছে। যত হনুমান চালিসার মন্ত্রটা পড়ছে তত বুঝতে পারছে যে পাশের যে ঘরটা, ওইখানে কেউ যেন, মানে যে ঘরে ওই বয়স্ক মহিলাটা মারা গেছিলেন, ওখানে মানে তাণ্ডব চলছে। মানে দেওয়ালে কেউ পিটছে, কেউ পাশের গড়ি থেকে ছুটে চলে যাচ্ছে। মানে ওই আওয়াজটাই, শ্বাস নেওয়ার সাথে সাথে যে আওয়াজটা বেরোচ্ছে ওটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এবার তার কিছুক্ষণ পর আন্টি উঠে রুমে চলে যায় এবং বাচ্চাকে কোলে নিয়ে সারা রাত কাঁদতে থাকে যে আমার সাথে কি হলো, আমি তো এরকম কিছু জানি না, মানে এরকম কিছু হয় বলে আমি অত বুঝি না, তো আমার সাথে কেন এরকমটা হলো? আমি ওই বাড়িতেও নেই, তার পাশের বাড়িতে রয়েছি। সে জানে কিছু এফেক্ট আসবে, বাট এইরকম যে তার একদম কাছে চলে আসবে, তার পিঠে এরকম হাত দেবে কাঁধে, সেটা সে একসেপ্ট করতে পারেনি। তো সকালবেলা তার হাজবেন্ড এসেছে, তার হাজবেন্ডকে বলছে, তখন বলছে দেখো তুমি বাচ্চা সারা রাত কাঁদে, তুমি বাচ্চাকে নিয়ে সারাদিন থাকো, তোমার বোধহয় ঘুম হয়নি, স্ট্রেস, যাই কারণে এইসব হচ্ছে তোমার, মানে এত ফিল হচ্ছে। এইসব কিছু না, এখানে সে আর কি মানে মানে তাদেরকে তো এখন থাকতে হবে সেখানে কিছুদিন, যতদিন না তার হাজবেন্ড একটু সেটেল হয়। সে সেখানে ওই বলে তাকে ওই দিন রেখে দেয়, তাকে ভুল বুঝিয়ে। এবার আবার রাত এসেছে। রাতের বেলা আন্টি বুঝতে পারছে কেউ বাইরে থেকে ডাকছে, মানে একটা নাকি সুরে ডাকছে আর বলছে, কিরে তোর বাচ্চাটাকে দে। আন্টির কাছে মানে 2:30 হবে, আন্টির কোলে বাচ্চা, আর সেই সময় ওই জানলাটা থেকে আওয়াজ আসছে, তোর বাচ্চাটাকে দে। কিরকম ক্রিপি একটা, মানে ভয়ের একটা ফিলিং, যে আমার কোলের বাচ্চাটাকে কেউ এরকম ডাকছে। অ্যান্ড আন্টি বলে যে তোকে আমি আমার বাচ্চা দেব না, তুই যেই হোস। সে রেগে গেছে, সে রেগে গিয়ে যেদিকে ওদের মাথার এই জানলার সাইডটা, সে দাঁড়াম করে জানলাটাকে মানে সে যেন কেউ লাথি মেরে খুলে দিয়ে চলে গেছে। তারপর সারা রাত আন্টি তার হাজবেন্ডকে ফোন করে বলে, দেখো আমার সাথে এরকম হলো। তখন সে বলছে, তোমার কি রাতে খেয়ে দিয়ে কাজ নেই, তুমি আমাকে এরকম ডিউটির সময় ফোন করছো, রাখো, বলে রেখে দিল। সকালবেলা দিয়ে আন্টি বিরাট অশান্তি যে আমি এই ঘরে থাকবো না, দেখো এইরকম হচ্ছে। আসার পরের দিন থেকে এরকম শুরু হয়ে গেছে, এখনো এমনও হয়নি যে বেশ অনেকদিন আছি, আমি একা আছি তাই এরকম হচ্ছে, আসার পরের দিন থেকে। তারপর সে বলছে, দাঁড়াও, আমি একদিন ডে ডিউটি করে এসে নাইটে থাকি। তার পরের দিনই আন্টির হাজবেন্ড থাকে সেই রাতে ওই জানলা খটখটানোর আওয়াজটা আসেনি। এবার আন্টি বলছে যে এই সময় তো আসার কথা, এই সময় কেন আসেনি? তখন তার হাজবেন্ড বলছে, আমি বলেছি না তুমি বেকারই ভয় পাও, অ্যাকচুয়ালি তুমি একা থাকতে ভয় পাও। তারপর আন্টির ওই হাজবেন্ডের হঠাৎ রাতের বেলা একটু ওয়াশরুমে যাওয়ার মানে দরকার পড়ে। তো সে তার যেমন পাশের গলিটা টপকে ওয়াশরুমে যায়, সেখানে সে ওই ওয়াশরুম করে ঠিক ফিরবে, সেই সময় বুঝতে পারে যে পেছন থেকে কেউ তার চুলের মুঠিটাকে ধরেছে। তুমি জাস্ট ভাবো যে একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ আর তোমার চুলের মুঠি কেউ ধরলো উপর থেকে, কেমনটা লাগবে? সঙ্গে সঙ্গে আমি হলে তো এখানে ব্যাস, আমার এখানে আত্মারাম খাঁচা ছাড়া। তো সে চমকে যায় যে হঠাৎ এত রাতে আমার সাথে এরকম মশকরা করতে, এরকম যেখানে লোকজন নেই, দিনের বেলা লোকজন দেখা যায় না, রাতের বেলা এরকম কি মজাটা করতে আসবে আমার কাছে। তো সে এবার যাচ্ছে, ঠিক ঢোকার আগেটাতেই তার হঠাৎ চোখে পড়লো, মানে সে জাস্ট একটা নজর ঘোরালো ওই বাড়ি পোড়া, মানে যেখানে সুসাইড কেসটা ঘটেছিল ওইখানে, জাস্ট চোখটা ঘোরায়। সেখানে হঠাৎ সে দেখতে পাচ্ছে যে একটা খুব শীর্ণকায় একটা
অবয়ব, যার ধরো মুখে কিছু নেই, মাথায় চুল নেই, যে একটা ওই সাদা কালারের সিল্কের একদম একদম চামড়ার সাথে লিপটিয়ে আছে, মানে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানে একদম যেমন হয় না কোনো জিনিস পুড়ে গেলে তার সাথে যদি কোনো কাপড় লেগে থাকে সেই কাপড়টা চিটিয়ে যায়, এরকম অবস্থায় একজন দাঁড়িয়ে হাতটাকে সামনে দিয়ে আয় আয় বলে ডাকছে। বাপরে। আর না সে দেখে ও মালতী মানে তার ওয়াইফ আন্টি চিৎকার করে ঘরে ঢুকে বলে, কোন জায়গায় আছি আমরা? তখন আন্টি বলছে, কেন কি হয়েছে? এরকম ভাবে ঢুকলে সে এমন ভাবে ঢুকেছে তোর বাচ্চা চমকে গেছে। বলছি তুমি জানো আমি কি দেখেছি? বলছে থাক থাক তুমি যা দেখেছো তুমি শুয়ে পড়ো। বলছে না আমি আর এখানে একটা মুহূর্ত থাকবো না, মানে আমি যে জিনিসটা দেখেছি আর একটু হলেও আমাকে মেরে ফেলতো। এবার ভয়ে হয়ে সে বলছে, এবার আন্টি বলছে দাঁড়াও তোমার বালিশের নিচে আমি হনুমান চালিসা যে বুকটা আছে বইটা সেটা আমি রেখে দিচ্ছি, তুমি ঘুমাও তোমার কিছু হবে না আমি আছি। বলে সেই রাতটা ওই জেগে ঘুমিয়ে এবার বাচ্চা তো কাঁদছি, ওনার কাঁদা কনস্ট্যান্ট লেগে রয়েছে। এবার জেগে ঘুমিয়ে কেটেছে, সকালবেলা উঠে বলছে জানো আমি এরকম দেখেছি, এরকম আমার চুলের মুঠটা ধরেছে আর সামনে আমার ওরকম বাড়ির সামনে এসে ডাকছে, বলছে আয় এদিকে আয়। তখন আন্টি বলছে কেন? আমি যখন বলতাম তখন বিশ্বাস হয়নি। বলছে তুমি এই ঘর ছেড়ে কালকেই বেরিয়ে যাব, মানে কালকে বলছি আজকেই। তখন সকাল হয়ে গেছে, ভোরের বেলা এবার ঘুমিয়ে পড়েছিল, সকাল হয়ে গেছে। সকালবেলা উঠে বলছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব আমি, আর এখানে থাকবো না। আমার খুব ভুল হয়েছে তোমাকে এই এত ছোট একটা বাচ্চার সাথে তোমাকে এখানে রেখে দেওয়া। তারপর বাচ্চাটার যদিও কিছু হয়নি, তো সেই 2-3 মাসের 2.5 মাসের বাচ্চাকে নিয়ে ওই জায়গা থেকে শিফটিং করে আলাদা জায়গায় তারা আবার ওঠে, মানে নিউ টাউনেরই একটা জায়গাতে বস্তি এলাকায় সে ওঠে। বস্তি ঠিক বলবো না, মানে ছোট ছোট অনেক বাড়ি থাকে না, তো সে বাড়িতে তারা আসে। এটা হচ্ছে আন্টির সাথে আমার মানে আন্টি থেকে শোনা তার একটা হরর এক্সপিরিয়েন্স। তাহলে আর কিছু হয়নি, যা হয়েছিল ওই বাড়িতেই? হ্যাঁ, জাস্ট ঢুকেই 1-2 দিনের মধ্যেই হয়েছে ব্যাপারটা। পরে ওনার হাজবেন্ডকে যে দেখা দিয়েছে এটাই অনেক মানে ক্রিপি, যে ওই অবস্থাতে সে দেখা দিয়েছে। আন্টিকে কিন্তু কোনো দেখা দেয়নি, আন্টিকে জাস্ট ফিল করিয়েছে যে সেখানে কেউ রয়েছে। কিন্তু তার হাজবেন্ডকে পুরো সে দেখা দিয়েছে যে আমি কে। সে হয়তো চাইছিল যে সেখান থেকে তারা চলে যাক। আরে ও না ওই লোকালিটিটাতে যে 4-5টা বাড়ি রয়েছে ও কাউকে থাকতে দিচ্ছে না, সব ঘর ওই ফাঁকা পড়েই আছে। এখন কি হয়েছে জানি না, এখন কি অবস্থায় আছে আন্টি বলছিল, বাট ও বললাম না ওখানে কোনো লোকজন আসে না। ওই সাইডটাতে আর পেছনে তো বাঁশ বাগান। আগেকার দিনে হতো কি বাঁশ বাগানে ধরো টয়লেট করতে, পটি করতে বা কোনো ধরনের মানে ইলিগাল কাজের জন্য আসবে ওখানে, তাও না বিরাট বড় বাঁশ ঝাড় পেছনটায়। আচ্ছা, না আগেকার দিনে তো এইসব বেশি হতো, তার কারণ আগে মানে এইসব জঙ্গল বেশি থাকতো, তো ওই কাজগুলো হওয়ার চান্সেস অনেক থাকতো। ইনারি আর একটা ঘটনার কথা তুমি বলছিলে না? হ্যাঁ, আর একটা ঘটনা। ওটা কি মানে এই বাড়ির রিলেটেডই? না ওই বাড়ি নয়, ওটা উনি যখন কাজ শুরু করেন, আন্টি যখন কাজ শুরু করে শুনি, তো সেই সেন্টার থেকে একটা জায়গায় মানে ওরা একটা কমিউনিটি টাইপের, তো ওইখান থেকে বিভিন্ন জায়গায় পাঠাতো কাজে। ওনাদেরকে কাজে পাঠাতো যে এই বিল্ডিং এ কাজ ফাঁকা আছে তুমি এখানে যাও, ওই বিল্ডিং এ কাজ ফাঁকা আছে এখানে যাও, এরকম করে কাজ করাতো। ওটা লকডাউনের টাইমে। আচ্ছা, লকডাউনের মধ্যে। ওকে, হ্যাঁ শুনি কি হয়েছিল।
তো ওই ঘটনাটা হচ্ছে যে ওই বাড়িটা, ওই ফ্ল্যাটে, 12তলা ফ্ল্যাটের একটা একটা তলায়, আমি বলছি না ওটা কোন তলায়, তো ওইখানে প্রায় যারাই কাজ করতে যেত ওরা এসে বলতো যে ওই বাড়িটা না ঠিক ভালো না, ওই বাড়িটাতে কাজে গেলে না কাজ করা যায় না নিজে শান্তিতে থাকা যায়। এন্ড ওদের বাড়িতে খুব আনক্যানি জিনিসপত্র হয়। এবার আমি ঘটনাটা আন্টির বলছি। আন্টিকে হঠাৎ একদিন সেন্টার থেকে বলে যে এই বাড়িতে লকডাউন চলাকালীন সেই সময় টাকা পয়সার ভীষণ টান চলছিল, তো তুমি যদি নিজের রিস্কে যেতে চাও তাহলেই যাও তুমি। এবার আন্টি বলে যে এখন তো খুব হাতটান অবস্থা, আমি তাই যাই। তো ওই 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 বাড়িটার খুব একটা ভালো হিস্ট্রি নেই ওই সেন্টারের কাছে। আন্টি এবার যায় ওইখানে 1 মাসের মতো কাজ করে। তো ওরা তাকে কাজে নেয় 24 ঘন্টায়, কারণ সেই সময় নাকি এই কথাটা চলছিল, মানে এই সিস্টেমটা ছিল যে যেহেতু এটা করোনার পিরিয়ডে চলছে, লকডাউনের টাইমে, তো একটা হোল ডে ছাড়া, মানে 1 মাসে গোটা দিন আমার ঘরেই থাকতে হবে, থেকে কাজ করতে হবে, এই ছাড়া কোনো কাজের মেয়ে নেবে না। তো আন্টি 24 ঘন্টার ডিউটিতেই বাড়ি চলে যায়, মানে তাদের বাড়িতে যায়। তো ঢুকেই সে দেখে বেশ সুন্দর বাড়ি, মানে সুন্দর ফ্ল্যাট, বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। কিন্তু তারা দেখতে পাচ্ছে, মানে আন্টি দেখতে পাচ্ছে যে তাদের কোনো ঠাকুর ঘর নেই। এটা আন্টি লাগে যে হিন্দু পরিবার, একটা ঠাকুর ঘর নেই। না, অনেক কিছু ঠাকুর ঘর থাকে না, কিন্তু ঘরের ভেতরে ঠাকুর রাখে। হ্যাঁ, ওটাও তো নেই। ওটাও রাখেনি ওরা। এবার ওরা বলছে যে, এবার আন্টি বলছে যে ঠিক আছে ছাড়ো, যেরকমই ফ্যামিলি, আমার তো কাজ নিয়ে ব্যাপার। তো ওই ফ্যামিলি বয়স্ক ভদ্রলোক, বয়স্ক ভদ্র মহিলা, তাদের 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তো ছেলেটা খুব মানে বাজে একটা অপঘাতে, মানে কি বলছি, অপঘাতে মৃত্যু হয় ছেলেটার। এন্ড তার যেহেতু মা বাবা একা হয়ে যাবে, তাই মেয়েটাও বিয়ে করে ওই ঘরেই থাকে। ছেলেটা মানে জামাইটা ঘর জামাই হিসেবেই থাকে। তাদেরও একটা ছেলে রয়েছে, তাদের একটা বাচ্চা ছেলে রয়েছে, খুব একটা সেও বড় না। তো আন্টি প্রথম দিন কাজ করে, প্রথম দিন কিছু ফিল করতে পারে না। তাই 1-2 দিন পর আন্টিকে যেখানটা শুতে দেওয়া হয়, ওটা হচ্ছে একটা হল ঘর, ডাইনিং স্পেসই বলতে পারো, বাট ওরা হল বলছে কারণ এখানে সাইডে এখানে ওদের সোফা রাখা রয়েছে। আর ওই সোফা একটা সাইডে, ডাইনিং একটা সাইডে, আর ওদের মাঝখানে তার অপোজিট দেওয়ালেই একটা ফ্রিজ রয়েছে, ডাবল ডোরের একটা ফ্রিজ রয়েছে। ওই ফ্রিজের ওপর যে ছেলেটা অপঘাতে মৃত্যু হয়ে গেছিল তার একটা বড় ছবি এখানে রাখা রয়েছে। তো যে ছেলেকে বলতে পারছে না এত বড় ছবি, কিন্তু সে বলছে যে ফ্রিজের ওপর কেন, মানে অত বড় তাদের ফ্ল্যাট, এত দেওয়াল ফাঁকা, ফ্রিজের ওপর কেন? আর ছেলেটা বেশ দেখতে শুনতে, তার কথা দেখতে শুনতে বেশ সুন্দর ছিল। অত ইয়ং একটা ছেলে মারা যায়, তাই হয়তো মা বাবা শোকটা ভুলতে পারছে না, ওই জন্য ওরকম করে রেখেছে। তো হঠাৎ একদিন আন্টি শুয়ে আছে, আন্টিকে শোয়ার জন্য ওই প্লেসটাই দিয়েছে, ওই ডাইনিং আর সোফার মাঝখানের প্লেসটা, আর আন্টির মাথাটা থাকতো ওই ফ্রিজের দিকে। এবার আন্টি বলছে যে আমি ওরকম একদিন শুয়ে আছি। এবার আন্টি যেখানে যেত তার সে ঠাকুর নিয়ে যেত। তো আন্টি সেরকম একটা জায়গায় প্লেস করে, ওই হল ঘরেরই একটা কোণাতে প্লেস করে, আর ওরকম আন্টি শুয়ে বলছে যে হঠাৎ রাত্রি 1টা-1:30 হবে,
তখন হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে গোটা হল ঘর সাথে রুমে, মানে গোটা ফ্ল্যাটটাতেই কেউ যেন বুট পরে হেঁটে বেড়াচ্ছে। গোটা হল ঘরে সে হাঁটছে আর আন্টির মাথার কাছে এসে থেমে যাচ্ছে। আন্টি পরে মানে আন্টি না ওটা ভাবছে তারই হয়তো সারাদিন, তারই হয়তো কোনো ওই জামাইটা ও হয়তো জুতো পরে এদিক ওদিক যাচ্ছে, রাতে ঘুম আসছে না, তো সে ক্যাজুয়ালি নিয়েছে ব্যাপারটাকে। তো সে বলছে যে আমি ওরকম প্রায় দিনই শুনতে পাচ্ছি। তারপর হঠাৎ একদিন দেখছি, মানে ঘুমাতে ঘুমাতে দেখছি একটা আওয়াজ হচ্ছে কিছু নড়ে ওঠার, মানে নড়ে মিনস ফ্রিজটাকে কেউ নাড়াচ্ছে খুব জোরে জোরে। ফ্রিজটা নড়ছে আর ওই ছবিটা ছাড়া বাকি যা ফ্রিজের মাথায় রয়েছে, ইভেন একটা ফ্লাওয়ার ভাস সেটাও পড়ে গেছে। পড়ে যেতে এবার সবাই এসেছে, এসে বলছে যে এইটা পড়লো কি করে। তখন এবার ও আন্টি বলছে দেখো আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এরকম ফ্রিজটা নড়ছে আর সব পড়ে গেছে। তখন সেই মাটা বলছে যে কি ভাগ্যিস ছেলের ছবিটা পড়েনি। আর ওদের ফ্যামিলিটা এতটাই উইয়ার্ড, ওরা সকালে কোনো পুজো করবে না, সন্ধ্যেবেলা কোনো পুজো করবে না, রাত্রি 2টোর সময় ছেলেটার ছবির সামনে এসে সে ঘন্টা বাজাবে, আরতি করবে। এটা কিরকম একটা অদ্ভুত না জিনিস না? ছেলের ছবির সামনে কেন? অনেকে দেয় ধূপ দেখায়, তবে ঘন্টা বাজাবে তুমি? তো সে এবার সে বলে যে সারাদিন ওদের কোনো খাওয়া নেই, ওদের ঘুম নেই, রাত্রেবেলা ওরা শুরু করে দেবে, ওরা জোরে জোরে হাসবে ফ্যামিলিতে, ওরা ওরকম লাইট জ্বালিয়ে রেখে করবে, ওই আরতি করবে, সাথে ওরকম অপরিষ্কার থাকবে। বলছে বিশেষ করে যে ওই ঘরটাতে না, অত তলা ঘর, সে কিছুতে আলো ঢোকে না। 12 তলার বিল্ডিং, মানে বুঝতে পারছো সেখানে তো ভালোই লাইট আসবে, মানে আলো নেই, সবসময় অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, একটা গুমট পরিবেশ, কেউ কোনো জায়গায় কথা বলছে না, রাত হলেই হাহা হিহি শুরু হয়ে যাচ্ছে। আন্টি আছে ও যে থাক। তারপর হঠাৎ আন্টি একদিন ঘুম আসেনি, তো সে জাস্ট শুয়ে রয়েছে, শুয়ে থেকে দেখছে তার মাথার উপর থেকে কোনো একটা কালো ছায়া তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। মানে তুমি শুয়ে রয়েছো মেঝেতে, কেউ নীল ডাউন হয়ে তোমার মুখটা দেখছে। বাপরে! আন্টি ধরফড়িয়ে উঠেছে। আন্টি হচ্ছে কে কে ভাবছে তো চোর এসেছে। গোটা হলের লাইট জ্বালিয়ে দিয়েছে, রুমে ডাকছে যে কেউ ঘরে ঢুকেছে, বলছে কি করে ঢুকবে, এত তলা বিল্ডিং এ কি করে ঢুকবে কেউ? তুমি ওই ঘুমের তালে কিছু ভুলভাল দেখেছো যে তুমি আমাদেরকে জ্বালাতে আসছো। আন্টির ওপর পুরো এটা জ্বলে যায়। আন্টি সারা রাত ঘুমাচ্ছে না, বলছে এরকম তো আমি আগে কখনো দেখিনি, যে শুনিও নি যে এরকম কেউ আমার মুখের ওপর এসে এরকম আমার দিকে তাকিয়ে থাকবে। যে সেই দিনের কথাটা গেল। তো সকালবেলা মা তার ঠাকুরকে পুজো করতে করতে বলছে, মা দেখো যেই থাকুক এখানে, আমি জানি ঘরের হিস্ট্রিটা ভালো না, কিন্তু যেই থাকুক মা, আমার যেন না কোনো ক্ষতি হয়, আমার বা আমার ফ্যামিলির যেন না ক্ষতি হয়। কারণ এই সময় বুঝতেই পারছো যে একটা করোনার সময় একটা আর্থিক অনটনে রয়েছে, এই সময় যদি কোনো একটা ফ্যামিলি মেম্বারকে কেউ হারায়, মানুষরা খুব ভয় পেয়ে গিয়েছিল, মানে প্রচন্ড ভয়, সবারই ভয় ছিল মনে। সেটাই তো। এবার বলছে যে এরকম। তো তারপরের দিন নিশ্চিন্ত হয়ে একদিন ঘুমাচ্ছে, এবার ঘুমাচ্ছে বলছি, সেই দিন সেন্টার থেকে ওদেরকে ডাকা হয়েছিল যে কেমন কি বাড়ির রিভিউ, মানে সব ঠিকঠাক চলছে তো।
অনেক সময় হয় না ওই কাজের মাসিদের ওপর বেশি অত্যাচার, বেশি বকাঝকা, ভার্বালি অ্যাবিউজ করলে অনেকে গিয়ে কমপ্লেন করে। তো ওর জন্য তাদেরকে ডেকেছিল। তো সে বলছে যে দেখো আমি রাতে না ঘুমাতে পারছি না, এরকম কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকছে। আমি কালকেই দেখলাম আমার মুখের উপর কোনো একটা কালো ছায়া আমার দিকে তাকিয়ে আছে। এটা আন্টি, হ্যাঁ এটা আমি বলতে ভুলে গেছি, এটা আন্টি ফেস করেছে যে বেশিক্ষণ সে, এটা আন্টির হয়তো কোনো হ্যালুসিনেশন আমি জানি না, বেশিক্ষণ সে ওই ছেলেটার ছবির দিকে তাকিয়ে থাকলে না মনে হতো যেন ছেলেটা ব্লিঙ্ক করছে। আচ্ছা। ও আন্টি বলছে এরকম। তারপর একজন বলছে যে না, ওদের সত্যি ওদের বাড়ির হিস্ট্রিটা ভালো নয়। ওর ছেলে অপঘাতে মৃত্যুর পর থেকে ওর বাবা মা পাগল টাইপের হয়ে গেছে। ওদের বাড়িতে ওরকম আগেও আমরা কাজ করে এসেছি, আমরা 2-4 দিনের বেশি থাকতে পারতাম না, আমরা সেন্টারকে এসে কমপ্লেন করতাম, তো তারা আমাদেরকে পাল্টি করে দিত। ওদের বাড়িতে কোনো জনই কাজ করতে চায় না, কেউই। এবার একজনের নাকি বলছে যে আমি কাজ করছি, মনে হলো পেছনে এসে কেউ দাঁড়িয়েছে, পেছনে দাঁড়িয়েছে ঠিকই, ধাক্কাও খেলো। তখন ঘুরে দেখছে যে কেউ আছে কিনা, কার সাথে ধাক্কাটা লাগলে দেখছে কেউ নেই, এরকমও জিনিস হয়েছে। এবার তারপর কোনোভাবে ওই 1 মাস এরপরও বিভিন্ন ধরনের ছোট ছোট ঘটনা ঘটতে থাকে। তারপর আন্টি বলে যে না আমি আর থাকতে পারবো না, টাকা আমার থাক, কিন্তু আমার বাচ্চা নিয়ে কথা, আমার মেন্টাল পিস পাচ্ছি না, আমি শান্তিতে ফিজিক্যালি শান্তিতে থাকতে পারছি, আমি কাজ করবো না বলে আন্টি ছেড়ে চলে আসে। তবে বলেছেন মানে আন্টি বলছে নাকি এখন ওই বুড়ো বুড়ি মারা গেছে, তারপর এখন আর কেউ ওই ফ্ল্যাটে থাকে না, ফ্ল্যাটে এমনি বন্ধ হয়ে পড়ে আছে। আচ্ছা, খুব একটা বিশাল বাঁচা বেঁচে গেছে বলতে পারো। হ্যাঁ মানে দেখা দিয়েছে, মানে বুঝতে পারছো সেখানে সে কতটা বেঁচেছে। মানে ভয় পেয়ে তো যাচ্ছে, তাই হয়ে যাওয়ার কথা। আসবে। বাপরে, তুমি আমি সামান্য ইঁদুর দেখলে ভয় পেয়ে যাচ্ছি, ওরকম নেগেটিভ এনার্জি যারা ফেস করছে, যারা ফিজিক্যালি দেখছে, তাদের কি অবস্থা হচ্ছে, আবার তারা জানে যে এই জিনিসটা সেটাই। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এমন ঘটনা, এমন পডকাস্ট নিজের ভয়েসে আমাদের এই পরিবারের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।